আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই এবং আগস্টের যে রক্তাক্ত গণ অভ্যুত্থান, এটি একটি ইতিহাসের মাইলফলক। বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব, এত বড় গণ অভ্যুত্থান, এত বড় রক্তাক্ত সংগ্রাম আর কখনো হয়নি। এবং কোনো রকম নেতৃত্ব ছাড়া, মানে কোনো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়া, কোনো একটি গোষ্ঠীর ইন্ধন ছাড়া, একেবারে অল অন এ সাডেন মানুষ যেভাবে রাস্তায় নেমে এসে বলতে গেলে ২৪ ঘন্টার মধ্যে একটি ১৫ বছরের শাসনকে, রেজিমকে চেঞ্জ করে দিল, এমন ঘটনা বাংলাদেশে ঘটেনি, ভারতে ঘটেনি, পাকিস্তানে ঘটেনি, এমনকি শ্রীলঙ্কার কথা যে আমরা বলছি, সেই শ্রীলঙ্কার বিপ্লবটাও এরকম ছিল না। এমনকি আমরা যে আরব বসন্তের কথা বলি, পুরো মধ্যপ্রাচ্যকে তছনছ করে দিয়েছিল। সেটা মরক্কো, তিউনিসিয়া, তারপরে লিবিয়া, ইরাক, মিশর। বিশেষ করে মিশরে মুরসির ক্ষমতা গ্রহণ এই আরব বসন্তের পরে। তো সেখানেও দীর্ঘদিনের ক্ষমতার যে রেজিম কিংবা বেন আলীর পতন, তার পেছনে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল এবং সেই নেতৃত্বের উপর বিশ্বাস করে জনগণ রাজপথে নেমে এসেছিল। আর বাংলাদেশের যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের কোনো নায়ক ছিল না, কোনো মহানায়ক ছিল না, কেবলই প্রতিপক্ষ ছিল। এটাকে অনেকটা জনযুদ্ধ বলা যেতে পারে। বাংলা সাহিত্যে একটা খুব বিখ্যাত বই রয়েছে, আপনাদের যদি সময় থাকে আপনারা পড়ে নেবেন। রাজ্য, রাজা, রাজধানী, ডক্টর আসগর ইবনে শাইখের লেখা বাংলাদেশের ইতিহাস নিয়ে নাটকের একটা বই। তো সেই যে নাটকের যে ইতিহাস, সেই ইতিহাসের শুরুটা যেখানে হলো শশাঙ্কের খুব শক্তিশালী একটি রাজত্ব, এবং শশাঙ্ক আমাদের যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কালের, অর্থাৎ আরবে যখন আয়ামে জাহিলিয়াত ছিল এবং আল্লাহ রাসূল সেই আয়ামে জাহিলিয়াতের উপরে যখন মদিনা রাষ্ট্র কায়েম করছিলেন, ঠিক সেই সময়টিতে ভারতবর্ষে শশাঙ্ক, হর্ষবর্ধন এরকম মহান শাসকরা ছিলেন। এবং বাংলার এই অংশে, যেটিকে উত্তর ভারত বলা হয়, শশাঙ্কের যে দাপট, ঠিক এরকম দাপটওয়ালা শাসক পুরো ভারতবর্ষে প্রাচীন দুনিয়াতে ছিল না। এবং ওই সমসাময়িক কালে শুধু রোমান সাম্রাজ্যের সঙ্গে তুলনা করা যেতে পারে সব দিক থেকে। এত চমৎকার একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল। তো শশাঙ্কের মৃত্যুর পর তার যে সুসংগঠিত রাজ্য, সেই রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। তারপর শুরু হয় জনযুদ্ধ। কোনো নেতা নাই, কোনো রাজ্য নেই, আইন নাই, শৃঙ্খলা নেই, এবং সারা দেশ মবের রাজত্বে পরিণত হয়ে গেল। কতদিন? ১০০ বছর। এই ১০০ বছর বাংলাদেশ যে কিভাবে চলেছে এই ভূখণ্ড, সে ইতিহাস আমরা জানি না, শুধু লেখা আছে মৎস্যান্যায়। নদীতে যেভাবে বড় মাছগুলো ছোট মাছকে গিলে খায়, ঠিক ওই বাংলায়, শশাঙ্ক পরবর্তী বাংলায়, ধরুন ৬৫০ খ্রিস্টাব্দ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ অবধি, এই সময়টিতে এখানে এই মাৎস্যান্যায় অবস্থা, তো জনযুদ্ধ ছিল। তারপর বাংলার যারা অভিজাত সমাজ নেতা, তারা এই গোপালকে ডেকে আনলেন এবং গোপালের প্রতিষ্ঠিত পাল সাম্রাজ্য বাংলাদেশ ৪০০ বছর রাজত্ব করে, এবং ইট ওয়াজ এ গোল্ডেন এরা এভার মেড ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, নট অনলি বেঙ্গল, ইন দ্য সাউথ এশিয়ান রিজিয়ন। পাল বংশের সেই গৌরবোজ্জ্বল যে রাজত্ব, কি শিল্প, কি সাহিত্য, তারপর কি সেই ভাস্কর্য, ধর্মতত্ত্ব, তারপর বিশ্ববিদ্যালয়, শিক্ষা দীক্ষা, বিচারালয়, মানে পাল সম্রাটদের সেই যে গৌরব গাথা, বাঙালি মাথায় করে রাখার মতো। যা হোক, তো ওই যে মাৎস্যান্যায় যেভাবে ছিল ওই সময়টিতে, ঠিক ওইরকম একটা মাৎস্যান্যায় এই বাংলায়
এখন জাস্ট একটা লক্ষণ দেখা দিয়েছে। এখন যে এই মবের সংস্কৃতি, এটার একটা লক্ষণ দেখা দিয়েছে এবং খুব দ্রুত আমাদের যেহেতু হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবে আমাদের চরিত্রের মধ্যে এইভাবে একটা বিশৃঙ্খল অবস্থা রয়েছে রক্তের মধ্যে। রাজ্যবিহীন, রাজাবিহীন অবস্থায় মারামারি, হানাহানি, কাটাকাটি করা। আমাদের দেশে সেই সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির মজনু শাহের বিদ্রোহ। তারপরে পলাশীর যুদ্ধের সময় এখানকার যে বেইমানি, এই যে আমেনা বেগমের বোন যে ঘরসিটি বেগম, তিনি কোথায় ছিলেন? এই ঢাকাতে। এই বুড়িগঙ্গা নদীর ওপারে তার হীরাজির প্রাসাদ ছিল। এখানে বসে তিনি সিরাজদৌল্লার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। ফলে এই বাংলা খুব সহজ বিষয় নয়। এখানে অনেক জটিল ইতিহাস রয়েছে এবং এই বাংলার মাটি, বাংলার মাটির সঙ্গে সম্পৃক্ত পশু পাখি, মানুষ, ফল ফলাদি, এখানে যেমন ইতিবাচক দিক রয়েছে, আবার নেতিবাচক দিক রয়েছে এবং সেই নেতিবাচক দিকের খপ্পরে আমরা এখন পড়তে যাচ্ছি। যা বলছিলাম যে জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব নেতৃত্ববিহীন ছিল। এখন যারা মাস্টার মাইন্ড বলছেন বা যখন রাষ্ট্র পরিচালনা করছেন, মানে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, তার প্রেস সেক্রেটারি শফিক সাহেব হোক, কিংবা আসিফ নজরুল হোক, নোবডি, কিংবা আসিফ, নাহিদ, সার্জিস, এখন যারা নেতা আছেন, মানে তারা ওভাবে একটি আন্দোলনের সুপ্রিম লিডার বা দৃশ্যমান কোনো লিডার ছিলেন না। যেভাবে ৬৯-এর গণ অভ্যুত্থানের নেতা আছে, ৭১-এর মুক্তিযুদ্ধের নেতা আছে, এরশাদ বিরোধী আন্দোলনের নেতা আছে, একদম গ্র্যান্ড লিডার, সুপ্রিম লিডার। ঠিক সেই অর্থে এই জুলাই আগস্ট বিপ্লবের কোনো সুপ্রিম লিডার নেই, যারা আমাদের এই সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি কিংবা সমাজে যারা হর্তাকর্তা এখনও আছেন, আগেও ছিলেন, তাদের সাথে সমপর্যায়ের এক টেবিলে বসে নিজেদেরকে নেতা পরিচয় দেওয়া বা তাদের সামনে বসে আমি নেতা, এইরকম একটা ভাবসাব দেখানোর মতো অবস্থা জুলাই আগস্ট বিপ্লবের শেষ দিন পর্যন্ত ছিল না, মানে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত ছিল না। বরং এখন যারা নেতা দাবি করছেন তারা সবাই ছিলেন মজলুম। আমরা যারা আমজনতা তাদেরকে ভালোবেসেছি, তাদের প্রতি দয়া দেখিয়েছি, তাদেরকে মাথায় করে নেচেছি এবং তাদের জন্য দোয়া করেছি। তাদেরকে সহযোগিতা করার জন্য ঘর থেকে মা বোনেরা রাস্তায় নেমেছে। ছোট শিশু, মানে ৫ বছর ৭ বছরের একটা শিশু ঢিল ছুঁড়েছে। তাদেরকে পানি খাওয়ানোর জন্য রাস্তায় অনেক মানুষ নেমে গেছে। এই যে একটা জনযুদ্ধ, সেই জনযুদ্ধের ফলে রক্তাক্ত জুলাই এবং রক্তাক্ত আগস্ট যে নতুন ইতিহাস তৈরি করলো, সেই ইতিহাসের ৫ তারিখে, আগস্ট মাসের ৫ তারিখে একটা রেজিম, ১৫ বছরের একটা কন্টিনিউয়াস রেজিম পরিবর্তন হয়ে গেল এবং এই প্রথম বাংলার ইতিহাসে কোনো রাজা, কোনো প্রধানমন্ত্রী, সরকার প্রধান এভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। তো যাই হোক, আমরা খুবই আশাবাদী হলাম এবার দেশের একটা কিছু হবে। ১৫ বছর অপশাসন, ফ্যাসিবাদী শাসনের পর একটা ব্যাপক পরিবর্তন হবে এবং খুশিতে আমরা ৩-৪ মাস ঘুমালাম না, ঠিকমতো খাওয়া দাওয়া করলাম না এবং আমরা চোখ বন্ধ করে রাখলাম আনন্দে, আবেশে। আপনি দেখবেন খুব ভালো খাবার খেয়েছেন না, খাওয়ার পরে ঘুম এসে যায়, তো মানুষ চোখ বুজে থাকে। কিংবা ধরুন আরও কিছু স্নায়বিক এবং যাকে বলা হয় শারীরিক কিছু ইন্দ্রিয়গত আনন্দ রয়েছে, পুলক রয়েছে, আনন্দ রয়েছে। তো সেই পুলক যখন অনুভব করেন তখন আবেশে আপনি চোখ বন্ধ করে ফেলেন। ধরুন আপনি সেলুনে গেলেন, খুব ভালো করে নাপিত ঠাস ঠাস করে আপনাকে বানাচ্ছে, পিঠ টিপছে, মাথা মানে মাসাজ করছে। আপনি চোখ বুজে আহ উহ করে আপনি উপভোগ করবেন। আপনি সঙ্গম করছেন ভীষণ রকম, যার সঙ্গে করছেন আপনার স্ত্রী। তো আপনি অনুভব করছেন, সবসময় তো হয় না, সেদিন আপনাদের মনের মিল, সেদিন আপনাদের পোশাক, রাতের খাবার বা দিনের খাবার সব মিলিয়ে শরীরের মধ্যে এমন একটা রসায়ন, তো যখন আপনার সঙ্গমের চূড়ান্ত মুহূর্ত এলো, আপনি হা করে ফেললেন, চোখ বুজে ফেললেন। তো ওই যে অনুভূতি, শেখ হাসিনার পতনের পর আমাদের কোটি কোটি মানুষের ওর চাইতেও বেশি সুখানুভূতি হয়েছিল এবং সেই অনুভূতিতে আমরা
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস হা করে চোখ বুজে আরাম এভাবে বসেছিলাম। যখন চোখ খুললাম দেখলাম সর্বনাশ হয়ে গেছে। অর্থব্যবস্থা, শৃঙ্খলা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু তছনছ হয়ে গেছে। আর নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়ে গেছে। আমাদের ভাবনার মধ্যেই দুর্বৃত্তপনা ছিল না। এমন কিছু অপরাধ তৈরি হয়ে গেছে যে অপরাধের কথা আমরা স্বপ্নেও কল্পনা করিনি, কিন্তু সেগুলো চলে এসছে। ফলে কি হলো, সেই আবেশটা কাটার সঙ্গে সঙ্গে মানে কেমন একটা অবস্থা। ধরুন আপনি ওইরকম আগে যেটাকে বললাম যে আপনি খুব দুপুরে ভালো খাবার দাবার খেয়ে একটা ভাত ঘুম দিয়েছেন, স্ত্রী সঙ্গম করে সুখানুভূতিতে চোখ বুজে আছেন, হঠাৎ করে মনে হলো আপনার লুঙ্গির মধ্যে বা আপনার প্যান্টের মধ্যে, ট্রাউজারের মধ্যে একটা গোকরা সাপ ঢুকেছে। আপনি যেভাবে দৌড় দিবেন, অথবা দুপুরে ভাত ঘুমাচ্ছেন, হালকা হালকা জাস্ট শব্দ শুনতে পাচ্ছেন, চোখ চেয়ে দেখলেন যে আগুন লেগেছে। কোথায় আগুন লেগেছে? লুঙ্গিতে আগুন লেগেছে। কি করবেন আপনি বলেন? ভাবেন তো। ঠিক তদ্রূপ আমরা যখন সে আবেশ কাটিয়ে চাইলাম, তখন দেখলাম যে শেয়ার মার্কেট লুট হয়ে গেছে আগের চেয়ে বেশি হারে। আমরা যখন তাকালাম তখন আমি দেখলাম যে ব্যাংকের যে ব্যবস্থা, আমানত এবং ঋণ খেলাপি ঋণের পরিমাণ মারাত্মক ধস নেমেছে। নতুন নতুন টাকা ছাপানোর যে অভিযোগ, মুদ্রাস্ফীতি ঘটানো এবং নতুন টাকা ছাপিয়ে সব কিছু সামাল দেওয়ার যে ছলচাতুরি আওয়ামী লীগের ছিল, তার চেয়ে বেশি হয়েছে। যখন দেখলাম মব সন্ত্রাস, মোবোক্রেসি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের জান, মাল, ইজ্জত, আবরু সব কিছু নিয়ে টানাটানি করে তছনছ করে সমস্ত সামাজিক বন্ধন ছিন্ন করে দিয়েছে। তখন আর কি করব? আমরা আমাদের মতো আর্তচিৎকার শুরু করলাম। অনেকে বেশি ভয় পেয়ে গেল, অনেকে এই আমাদের মতো টুকটাক করে বলা শুরু করলো। আর যারা পরাজিত শক্তি জুলাই আগস্টের আওয়ামী লীগ, তারা শুরু করলো পাল্টা আক্রমণ। ফলে 2025 সনের জানুয়ারি থেকেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বিভিন্ন কৌশলে। তারা মিছিল করছে, মিটিং করছে, বক্তব্য দিচ্ছে, গলা বাড়িয়ে নানা রকম যাকে বলা হয় তথ্য উপাত্ত দিয়ে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের জমানাই ভালো ছিল এবং তারা আবার বাংলাদেশে আসবে, এসে আরও সুন্দর একটা শাসন ব্যবস্থা তারা গড়ে তুলবে এবং তাদের নেত্রী শেখ হাসিনা বিশ্বনেত্রী, সেই বিশ্বনেত্রীর হাতেই কেবলমাত্র বাংলাদেশ নিরাপদ, এইরকম একটা ন্যারেটিভ তারা প্রচার করছে। তাদের যে সকল মন্ত্রী, এমপি, নেতা যারা লজ্জায় ৩-৪ মাস মুখ দেখাননি, তাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে অনেকে অডিওতে হালকা পাতলা বক্তব্য দিয়েছেন, কিন্তু ভিডিও ফুটেজে তারা আসেননি। তো সে সকল আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী, এমপি, তরুণ, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ সবাই দেশের ভিতরে না, দেশের বাইরে থেকে, আন্তর্জাতিক অঙ্গনে থেকে তারা প্রতি মুহূর্তে জাতিকে বিভ্রান্ত করছেন, আশার বাণী শোনাচ্ছেন এবং বর্তমান সরকার, বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লব, তারপরে দেশের চলমান সব কিছু নিয়ে তারা একটার পর একটা মবক্রেসি তৈরি করছেন। তারা সব বিষয় নিয়ে এমন ন্যারেটিভ তৈরি করছেন যেটা সামাল দেওয়ার মতো বর্তমানে বিএনপির কোনো ন্যারেটিভ নেই, আর সরকারের তো একেবারেই নেই। সরকারের সবেধুল নীলমণি একজন প্রেস সচিব আছেন, আর আছেন ২-৩ জন ইউটিউবার দেশের বাইরে। তো এই ২-৩ জন ইউটিউবার এবং একজন প্রেস সচিবের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা মূলত কিছু লোকের মধ্যে বারবার ঘূর্ণিপাক খায়, কিন্তু আমজনতার মধ্যে যায় না। আর আওয়ামী লীগ তাদের যারা লোকজন রয়েছে তাদের সেই লোকজনকে দিয়ে কখনো আমেরিকা থেকে, কখনো ইংল্যান্ড থেকে, কখনো ফ্রান্স থেকে, কখনো সুইজারল্যান্ড থেকে, কখনো সুইডেন থেকে, কখনো দিল্লি থেকে, কলকাতা থেকে,
সিঙ্গাপুর থেকে, ব্যাংকক থেকে প্রতিটা মুহূর্তে যে ঝড় তুলছেন, যে ওয়েভ তুলছেন এবং তাদের যে অর্থবিত্ত সব কিছু দিয়ে যেভাবে বিশ্ব মিডিয়াকে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে, জুলাই আগস্ট বিপ্লবীদের বিরুদ্ধে যেভাবে তারা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন, ফলে বেশিরভাগ এই সরকারে যারা কর্তা ব্যক্তি হতোদ্যম হয়ে পড়েছেন। অনেকে আশা হারিয়ে ফেলেছেন।